নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আপনারা এতদিন আমাদের কণ্ঠস্বর শুনে এসেছেন বিভিন্ন গল্পের মাধ্যমে, কিন্তু আজ সামনে আসতে বাধ্য হয়েছি কারণ ইউটিউবের কিছু নতুন পলিসির জন্য। অত কথা নেই, আপনাদের যদি আমাদের ইন্ট্রো জায়গাটা শুনতে বোরিং লাগে তবে স্বাচ্ছন্দ্যে স্কিপ করতে পারেন আসল গল্পটা শোনার জন্য। আর পুরো গল্পটাই কিন্তু হেডফোনে শোনার অনুরোধ রইল। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান কেমন লাগলো। তাহলে তাড়াতাড়ি কমেন্ট বক্সের পাশে হাই বাটনটা চাপুন আর লাইক করে শুনতে শুরু করুন আমাদের আজকের নিবেদন, শুধুমাত্র গল্পের আসরে। শহর কলকাতার এই হ্যারিসন রোডের 3তলা ঘরে যখন আমি এবং ব্যোমকেশ বসে কিছু গল্পগুজব করছি, বাইরে তখন এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর শব্দ। প্রকৃতি যেন মধ্যরাতের নিঝুম সত্তা ভেঙে নিজের খেয়ালেই মাতাল হয়ে উঠেছে। তবে হ্যাঁ, বাইরের পরিবেশ যতটাই উত্তাল, ঘরের ভিতরের পরিবেশ ততটাই নিশ্চুপ ও থমথমে। ব্যোমকেশ চেয়ারে বসে আড়মোড়া ভাঙার ভঙ্গিতে 2 হাত কপালে চেপে মাথাটা পিছনের দিকে এলিয়ে রেখেছে। কিছুতেই যেন হিসেব মিলছে না। প্রথমে হিরেটি, তারপর দুটো খুন। এসবের মাঝে সম্প্রতি সে আবার কনফেডারেট ব্লকের মতো একটা ভয়ানক আততায়ীদের সংস্থার সাথেও বিবাদে জড়িয়েছে। এই রহস্যের যে কি পরিণতি হবে তা আমি জানি না, তবে এর পরবর্তী অধ্যায়টা যে আরও বিপজ্জনক হতে চলেছে সে বিষয়ে আমি নিশ্চিত। তার কারণটা বলতে গেলে প্রথম থেকেই শুরু করতে হয়। নমস্কার, আমি লেখক অজিত বন্দ্যোপাধ্যায়। পেশায় লেখক হলেও আমার যে সত্যান্বেষী বন্ধুটি আছে, যার নাম শ্রীমান ব্যোমকেশ বক্সী মহাশয়, ওর সাথে বিভিন্ন কেসে জড়িয়ে পড়ার দরুন আমার এখন অনেক অভিজ্ঞতা হয়েছে। তার মধ্যে এই কেসটি অন্যতম, যেটি কথা আজ আমি আপনাদের বলবো। ব্যোমকেশ পেশায় একজন সত্যান্বেষী, তোমরা যাকে ডিটেকটিভ বলো। তাই রহস্য, রোমাঞ্চ, অপরাধ, অপরাধী, ন্যায়, অন্যায় ইত্যাদি নিয়েই তার জীবন। তাই তার সঙ্গ লাভ করলে আমিও যে সেই সব শিহরণ জাগানো অনুভূতিগুলো ভাগ করে নিতে পারি তা বলাই বাহুল্য। সেদিন সকালে আমি মুখ হাত ধুয়ে এসে সবে বসেছি, বৌঠান আমাকে ডেকে বলল, ঠাকুরপো, ও ঠাকুরপো, খাবারটা নিয়ে যাও। বৌঠানের ডাকে সাড়া দিয়ে যখন রান্নাঘরে হাজির হলাম, তখন দেখলাম আমার অত্যন্ত প্রিয় সব আয়োজন। এত কিছু দেখে আমি লজ্জিত হয়ে বললাম, করেছো কি হে বৌঠান, এই সকাল সকাল? আরে, মনটা একেবারে খুশি করে দিলে তো। ওদিকে তো তোমার পতিদেব এখনো নিজের মৌনব্রত ভাঙেনি। যাও গিয়ে ওনাকে ডেকে আনো এই অভূতপূর্ব প্রাতরাশের লাভ উপভোগ করার জন্য। আসলে লুচি, আলুর দম আর সুজি, এই 3টে বস্তু ওনার ভীষণ প্রিয়। এবার চলো, এগুলো নিয়ে গিয়ে টেবিলে সাজিয়ে রাখো। আমার হাতে হাতে এই কাজে একটু আমাকে সাহায্য করো, কেমন? আমি এবং বৌঠান মিলে খাবার নিয়ে টেবিলে থালাগুলো সাজিয়ে রাখতে রাখতে দেখি হাতে একটা খবরের কাগজ নিয়ে ব্যোমকেশ আসছে। আমাদের হাতে এইরূপ সুস্বাদু খাবার দেখেও কোনো রকম প্রফুল্লতা ওর মুখে ধরা পড়ল না। এটা দেখে বেজায় অবাক হলাম আমি। অজিত, আজকের পেপারটা দেখেছ? না বন্ধু, তার সুযোগ এখনো ঘটেনি, তবে খাওয়া দাওয়াটা সেরে দেখব, বুঝলে। হ্যাঁ, সেই তো। ওসব করে আর কি লাভ? তোমার তো এখন কত কাজ। শেষের লেখাটাও তো প্রকাশকের হাতে পৌঁছে গেছে। তবে এমন তীব্র আলস্যে দিন অতিবাহিত করার মানে কি হে বন্ধু? বুঝলাম সে ব্যঙ্গ করে এই কথাটা বলছে। আসলে ব্যোমকেশই আমাকে বুঝিয়েছিল যে এই 4 দেওয়ালের মধ্যে থেকেও গোটা পৃথিবীর সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যম হিসেবে খবরের কাগজের গুরুত্বটা আমাদের জীবনে ঠিক কতটা। সত্যবতী বলল, আহ ঠাকুরপো, সবে খাবারগুলো নিয়ে এলো। প্রাতরাশের পর্বটা আগে সেরে নাও তোমরা।
তুমিও দেরি না করে খেয়ে নাও তাড়াতাড়ি, পেপার পরেও পড়া যাবে। আর জরুরি কিছু থাকলে বলো, আমি না হয় পড়ে শোনাচ্ছি। ব্যোমকেশ পেপারের একটা নির্দিষ্ট পাতা বৌঠানকে পড়তে দিল। আমরা ততক্ষণে খেতে বসে পড়েছি। খেতে খেতেই দেখলাম বৌঠান পেপারের সেই অংশটা পড়া শুরু করলো। গতকাল রাতে প্রখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট অনিন্দ্য চ্যাটার্জির অ্যান্টিক্স কালেকশনের প্রদর্শনী থেকে তার সবচেয়ে মূল্যবান সম্পত্তিটি চুরি যায়। প্রতি বছরই কড়া নিরাপত্তা ব্যবস্থার মাঝে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে থাকে, যা বিগত 5 বছর ধরে সুষ্ঠুভাবে হয়ে আসছে। কিন্তু এবারে আর শেষ রক্ষা হলো না। যে বস্তুটি চুরি গেছে সেটি একটি মহামূল্যবান নীল রঙের হিরে। ষাটোর্ধ্ব ব্যবসায়ীর কালেকশনে বহু নামি দামি জিনিস রয়েছে, কিন্তু তার মুকুটে সোনার পালকের ন্যায় কাজ করেছিল এই হিরেটি। যখন বছর 2 আগে উনি এটি একটি নিলামে ক্রয় করেন, তখন এটার ব্যাপারে খুব একটা গভীর ধারণা পাওয়া যায়নি। কিন্তু পরবর্তীকালে জানা যায় যে এই হিরেটির ঐতিহাসিক মূল্য তার নিলামে ক্রয় করা মূল্যের চেয়ে অনেক গুণে বেশি। আর শুধু তাই নয়, এটি তার ধরনের এক এবং অদ্বিতীয়। এই অবধি পড়ে বৌঠান থামল। ব্যোমকেশ তখন খাওয়ায় মন দিয়েছে, যদিও আমার মন পড়ে রইল এই ঘটনার পিছনের রহস্যটা জানার জন্য। ভাগ্যক্রমে তার জন্য বেশি অপেক্ষা করতে লাগলো না। খাওয়া শেষ করে বসেছি, তখনই কলিং বেলটা বেজে উঠল। খুলে দেখি দাসবাবু। তিনি ভিতরে এসে বললেন, কি সব খবর ভালো তো? আরে দাসবাবু যে, আমরা ঠিকই আছি, আপনি বলুন। আপনাদের আশীর্বাদে সবই কুশল। একটু অসময়ে এসে জ্বালাতন করলাম, কিন্তু না এসে উপায়ও নেই। একদমই অসময় নয়, আপনি একদম সঠিক সময় এসেছেন, বেশ করেছেন। এবার বলুন কি ব্যাপার। আপনারা আজকের খবরের কাগজ দেখেছেন তো? ওই প্রদর্শনী থেকে যে হিরেটা চুরি গেছে ওটার ব্যাপারেই আশা। পেপারে তো দেখেছো নিশ্চয়ই। আমাদের সমাজের যত অভিজাত শ্রেণীর ব্যক্তি, যারা ভীষণই বড় লোক, তাদেরই আমন্ত্রণ থাকে ওই প্রদর্শনীতে। আমাদের অনুমান চোর ওনাদের মধ্যেই কারোর সাথে যুক্ত। তাই নাকি? কিন্তু যুক্ত কেন বলছেন? চোর যে ওনাদের মধ্যে থেকে কেউই নন, সেটা নিশ্চিত হচ্ছেন কি করে? প্রত্যুত্তরে দাসবাবু ব্যোমকেশের দিকে একটা চিরকুট বাড়িয়ে দিলেন। এই নিন, এটা ওখানে পাওয়া গিয়েছিল। ব্যোমকেশ সেটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। আমাকে ধরার ব্যর্থ চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। যা গেছে তার মায়া ত্যাগ করাই শ্রেয়। ইতি আগন্তুক। ব্যোমকেশ এক ঠায়ে চিরকুটটার দিকে তাকিয়ে রইল। আমি দেখলাম তার নিচের দিকে কালি দিয়ে একটা হাস্যকর মুখের ছাপ বসানো, যা দেখে খানিকটা বিশ্রী লাগে। ব্যোমকেশ বলল, দাসবাবু, এটা খুব চেনা চেনা লাগছে না? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ থেকে প্রায় 5 বছর আগে মিউজিয়ামে একটা চুরি হয়। সেখানেও এই একই চিরকুট পাওয়া গিয়েছিল। সরকারি ব্যাপার ছিল। সরকারের উচ্চ দপ্তর থেকে নামি দামি অফিসার নিয়োগ করা হয় ও ডিটেকটিভও নিয়োগ করা হয়। দীর্ঘ বহু মাস যাবৎ তাকে ধরার ও প্রমাণ জোগাড় করার চেষ্টা চালানো হয়, কিন্তু শেষ অবধি না কেউ ধরা পড়ে, না চুরি যাওয়ার জিনিস ফেরত পাওয়া যায়। এটা সেই সমস্ত রহস্যগুলোর মধ্যেই একটা, যার আজও সমাধান হয়নি। কিন্তু অদ্ভুত ব্যাপার, 5 বছর পর আবার তার পুনরাবির্ভাব ঘটেছে। ব্যোমকেশের চোখের দৃষ্টি মুহূর্তের মধ্যে তীক্ষ্ণ হয়ে গেল। সে ধীর স্বরে বলল, অপরাধী অপরাধ করে পার পেয়ে যাবে, এটা ভাবাটাই তার সব থেকে বড় ব্যর্থতা। তুমি যেই হও, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী তোমায় খুঁজে বার করবে। আমার কিন্তু এই কেসটা বিশাল রকমের জোরালো মনে হচ্ছিল, কারণ এ কোনো সাধারণ চোরের কাজ হতে পারে না। চোর সাধারণত চুরি করে কোনো প্রমাণ রাখে না। এই চোর অত্যন্ত চালাকির সাথে হুমকি দিয়ে লিখে গেছে যাতে তার খোঁজ না করা হয়। এবার দাসবাবু বললেন, আপনি যদি ওই অনিন্দ্য চ্যাটার্জির সঙ্গে একবার বসেন,
তবে উনি হয়তো কিছু জরুরি ব্যাপার বললেও বলতে পারেন। আর ওই ব্যক্তি নিজেও আমাদের ডিপার্টমেন্টের ওপর বেশ ভালো রকমই চটে আছেন। আর তাই তো আপনি যাতে নিজে এই ব্যাপারটা দেখেন তার জন্য উনি আমার সঙ্গে করেই ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছেন। আমি তাকে গাড়িতেই বসিয়ে রেখে এসেছি। আর তার ওপর আমার ওপর মহল থেকেও চাপ আসছে। আসলে আমার কিছু অফিসাররাও তো ওখানে মোতায়েন ছিল। হ্যাঁ, এবার বুঝতেই তো পারছেন ব্যাপারটা। ব্যোমকেশ তৎক্ষণাৎ জবাব দিল। তবে তো আর এক মুহূর্ত দেরি করা ঠিক নয়, চলুন। আমরা খেয়ে দিয়ে তৈরি হয়ে দাসবাবুর জিপে করে বেরিয়ে পড়লাম অনিন্দবাবুর বাড়ির উদ্দেশ্যে। অনিন্দবাবুর বাড়িটা বাড়ি কম ছোটখাটো রাজপ্রাসাদ বলা চলে। ওনার অ্যাসিস্ট্যান্টই আমাদের সঙ্গে করে ভিতরে নিয়ে গেলেন। আমরা বাইরে থেকে বাড়ি দেখে আন্দাজ করে নিয়েছি ভদ্রলোক কত বড় লোক হতে পারেন। আমরা প্রবেশ করতেই অনিন্দবাবুর অ্যাসিস্ট্যান্ট ঐশী আমাদের অভ্যর্থনা করলেন। আসুন, আপনারা সকলে আমার সাথে আসুন। ওনার বয়স 88-র আশেপাশে হবে। গাড়িতে আসতে আসতেই জেনেছি ওনার নাম ঐশী। অনিন্দবাবুর কালেকশনটা পুরোটাই ওনার তত্ত্বাবধানে থাকে। বছর 5 হলো উনি এই কাজটি করছেন। ঘরে অনিন্দবাবু বসেছিলেন একটা পুরনো ধরনের আলিশান আরামকে দাঁড়ায়, একটু অন্য মনস্ক হয়ে। ওনার বয়স যে 60 পেরিয়েছে তা ওনার হাবভাব দেখে বোঝার উপায় নেই। শরীরটা ঠিকই ধরে রেখেছেন। আমরা ঘরে ঢুকতে তিনি উঠে এসে ব্যোমকেশ ও আমার সাথে হ্যান্ডশেক করলেন। তারপর আমাদের বসতে ইশারা করে তিনিও বসলেন এবং বললেন, ব্যোমকেশবাবু, আমি আপনার অনেক প্রশংসা শুনেছি। তাই আমার মনে হয় আপনি একমাত্র ব্যক্তি যার হাতে আমি চোখ কান বুজে বিষয়টা তুলে দিতে পারি। আপনি কেসটা নেবেন তো? সেই জন্যই তো এত দূর ছুটে আসা। শুরু থেকে বলুন, ঠিক কি কি হয়েছিল? সেদিন আমার প্রদর্শনীতে প্রায় 35 জন আমন্ত্রিত ছিলেন। প্রত্যেক ব্যক্তি সঙ্গে আরও 2 জনকে নিয়ে আসতে পারতেন। তাই সর্বমোট 100 জন মতো লোক হয়েছিল। প্রদর্শনীর একদম শেষ পর্যায়ে ইলেকট্রিসিটি ফল্ট হয়। ব্যাকআপে জেনারেটর ছিল। কয়েক মিনিটেই আবার সব ঠিক হয়ে যায়। তখন কিছুই অস্বাভাবিক লাগেনি, কিন্তু সমস্ত গেস্ট চলে যাওয়ার পর যখন আমার লোকেরা সব জিনিস পরখ করে যথাস্থানে ফেরাতে যায়, তখন তারা লক্ষ্য করে যে হিরেটার পরিবর্তে একই রকমভাবে কাটা একটা নীলচে কাচের টুকরো রয়েছে। তারপর বাকি জিনিসগুলো পরীক্ষা করে দেখি সবই ঠিক আছে, আর বুঝতে বাকি থাকে না যে কি হয়েছে। যেখানে হিরেটা রাখা ছিল তার তলার প্লেটটা তুলে আমরা একটা কাগজের টুকরো পাই। সেটা আমি দাসবাবুর হাতে দিয়েছিলাম। আপনি দেখেছেন নিশ্চয়ই। ব্যোমকেশ জবাব দিল, আগে হ্যাঁ, কোনো চিন্তা করবেন না। আপনার আমন্ত্রিত 35 জন ব্যক্তির লিস্টে লাগবে। সাথে কারা এসেছিল সেটা জানতে পারলেও ভালো হয়। দাসবাবু পাশেই দাঁড়িয়েছিলেন। তিনি বেশ গর্বের সাথে বললেন, ব্যোমকেশ, আমি ওটা ওনার থেকে প্রথমেই নিয়ে রেখেছি। আমি জানতাম ওটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই কেসটায়। আমি তোমায় দিয়ে দেব। বেশ। আচ্ছা অনিন্দবাবু, আপনার কাউকে সন্দেহ হয়? মানে হিরেটা সম্পর্কে গভীর আগ্রহ ছিল এমন কেউ? এমন একটা মূল্যবান জিনিস উচ্চবিত্তদের অনেকেরই আগ্রহ রয়েছে বলাই বাহুল্য। তবে নির্দিষ্ট করে কাউকে শনাক্ত করা, না, তেমন তো কেউ মাথায় আসছে না। প্রদর্শনীতে আসা প্রত্যেকটা লোককে আপনি ব্যক্তিগতভাবে চিনতেন? হ্যাঁ, খুব গভীর সম্পর্ক না হলেও আলাপ পরিচয় তো ছিলই। এই প্রদর্শনীর বাইরেও কি ওনাদের মধ্যে কারোর কোনোভাবে এই হীরাটার সাথে সম্বন্ধ ছিল? এই প্রশ্নটাই অনিন্দবাবু একটু থেমে প্রথমে ভেবে নিলেন। তারপর বললেন, হ্যাঁ,
সম্বন্ধ ছিল। আরও 3 জন ব্যক্তি ছিল যারা আমারই মতো নিলামে হিরেটা কিনতে চেয়েছিল, কিন্তু আমি সব থেকে বেশি দাম দিয়ে ওটি কিনি। যদিও এমনটা তো যে কোনো ক্ষেত্রেই হয়ে থাকে, তার জন্য ওনাদের থেকে আলাদা করে কোনো বিদ্বেষ তো কখনোই লক্ষ্য করিনি। অনুসন্ধান যখন হবেই তখন সন্দেহের তালিকা থেকে তো কেউই বাদ যায় না। তাদের নামগুলো? ওনাদের মধ্যে একজন হলেন বিভূতি সান্যাল। উনি জেমোলজিস্ট, আমার খুবই ভালো বন্ধু। আর একজন বিলাসবহুল আসবাবপত্রের বিশাল বড় ব্যবসা চালায়, আমার থেকে অনেকটাই ছোট। ওর নাম কেশব রায়চৌধুরী। আর একজন ছিলেন অভিজিৎ পাল। উনি কর্নেল ছিলেন, পরে রিটায়ার করে সেনাবাহিনীর হাই কমান্ডের বোর্ডে যুক্ত হন। স্যার, আপনার গাড়ি নিচে অপেক্ষা করছে। 1 ঘন্টার মধ্যেই আমাদের মিটিংয়ে পৌঁছতে হবে। তবে আপনি বললে ওটা একটু পেছনের ব্যবস্থা করতে পারি। দরজার কাছে দাঁড়িয়ে ঐশী কথাটা বললেন। অনিন্দবাবু দেখলাম চোখে মুখে একটা উদাসীনতা মেশানো ভাব নিয়ে বললেন, আজকে আর কিছুই ভালো লাগছে না। দেখো, যদি পিছিয়ে কাল করতে পারো তাহলে ভালো, নয়তো বাতিল করে দাও। আর শোনো। তারপর ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, এনাকে প্রদর্শনীর ঘরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। আর ব্যোমকেশ, আপনাকেও বলে রাখছি, ওটা শুধুই একটা দামি হিরে ছিল না, ওর সাথে আমার সম্মান জড়িয়ে আছে। আপনি ওটা যেভাবেই হোক ফেরানোর ব্যবস্থা করুন। বাকি কোনো কিছু নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। ব্যোমকেশ মাথা নেড়ে সম্মতি জানিয়ে উঠে গেল। আমিও তার পিছু নিলাম। ঐশী সব ঘুরে দেখানো শুরু করলেন। ব্যোমকেশ তার তীক্ষ্ণ নজরে সব কিছু ভালোভাবে পরখ করে দেখে নিল। তারপর তাকে প্রশ্ন করল, আচ্ছা, তুমি ওই সময় কোথায় ছিলে? আমি এখানেই ছিলাম। সমস্ত গেস্টদের দেখাশোনা আমাকেই করতে হচ্ছিল। তুমি যখন এখানে ছিলে তোমার কিছু অদ্ভুত ব্যাপার চোখে পড়েনি? তা যদি পড়তো ব্যোমকেশবাবু, তবে হয়তো এই ঘটনাটা ঘটা থেকে আমি আটকাতে পারতাম। কিন্তু তেমন তো কিছুই মনে পড়ছে না। এতটা কথোপকথনের পর আমরা বেরিয়ে এলাম। ব্যোমকেশ দাসবাবুর সাথে কথা বলে একটা প্রশ্ন তালিকা তৈরি করল, যেগুলো নিয়ে দাসবাবু ওনার আরও কিছু পুলিশের কর্মকর্তারা যাবেন 30 জন আমন্ত্রিত গেস্টদের বাড়িতে, তাদের সাথে এই বিষয়ে কথা বলতে। আর ব্যোমকেশ তাদের মধ্যে থেকে 3 জনের কাছে নিজে যাবে ঠিক করল, কেশব রায়চৌধুরী, বিভূতি সান্যাল ও অভিজিৎ পাল। সবার প্রথমে যাওয়া হলো বিভূতি সান্যালের বাড়ি। ওনার বাড়িতে ঢুকতেই যাব এমন সময় আমাদের দৃষ্টি আকর্ষণ করলো একজন মুখোশ বিক্রেতা। ছিন্ন মলিন ধুলোমাখা জামা কাপড় পরে অল্প সংখ্যক কিছু মুখোশ নিয়ে সে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। তার মুখে একটা বাঘের মুখোশ পরিহিত। এক মুহূর্তের জন্য তো মনে হলো সে যেন গভীর দৃষ্টিতে আমাদের দিকেই চেয়ে আছে। ব্যোমকেশ সেদিকেই তাকিয়েছিল। সে আমায় বলল, অজিত, এদিকেই দেখছে মনে হচ্ছে না? আসো তো ভায়া, দেখি। বলে আমরা কয়েক পা সেদিকেই এগিয়েছি। তক্ষুনি সেই মুখোশ বিক্রেতা নিজের এক হাত সামনের দিকে তুলে ইশারা করলো আমাদের থামার জন্য। তারপর হাতটি এ মাথা থেকে ও মাথা পেন্ডুলামের মতো দোলাতে থাকলো। তার হাতের ইশারায় আমরা মুহূর্তের জন্য থেমে গিয়েছিলাম, কিন্তু এবার আমরা দ্রুত পায়ে সেদিকেই এগিয়ে চললাম। আর তখনই ঘটে গেল একটা অকল্পনীয় ঘটনা। এমন শুনশান রাস্তার মাঝে দিনে দুপুরেও যে এমন কাণ্ড হতে পারে তা আমরা প্রত্যাশা করিনি। আমি পিছন থেকে গাড়ির শব্দ শুনতে পেলাম। সাথে সাথেই ব্যোমকেশ ও আমি চকিতে ফিরে তাকালাম। দেখি একটা সাদা রঙের ট্যাক্সি গোছের গাড়ি দ্রুত বেগে আমাদের দিকে ধেয়ে আসছে। সাথে টানে আসছে গাড়ির তীব্র ইঞ্জিনের শব্দ এবং হর্নের শব্দ। কি করা উচিত সে নিয়ে মুহূর্তের অনেকগুলো ভাবনা মাথায় এলো, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই একটা প্রবল টান খেয়ে রাস্তার পাশে পড়লাম। বুঝলাম ব্যোমকেশ আমায় টেনে নিয়ে পড়েছে। গাড়িটা ধুলো উড়িয়ে বেরিয়ে গেল।
নিজেকে সামলে ব্যোমকেশ আমায় জিজ্ঞেস করলো, অজিত, তুমি ঠিক আছো? লাগেনি তো? আমি নিজের জামা ঝেড়ে উঠতে উঠতে বললাম, আমি ঠিক আছি ব্যোমকেশ, তোমার কোথাও চোট লাগেনি তো? যেটুকু বুঝতে পারলাম, গাড়িটা আমাদের দিকে আমাদের ধাক্কা দেওয়ার জন্য এগিয়ে এসেছিল। কি ভয়ানক! হ্যাঁ। তারপর মুহূর্তে আমাদের চোখ গেল রাস্তার অপর প্রান্তে, যেখানে মুখোশ বিক্রেতাটি দাঁড়িয়েছিল। কিন্তু আমাদের বিস্ময়ের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিয়ে সে সেখান থেকে এরই মধ্যে উধাও হয়েছে। আমরা ছুটে গেলাম সেদিকে। আশেপাশে তাকিয়েও কাউকে কোথাও দেখতে পেলাম না। ব্যোমকেশের মুখে দেখলাম চিন্তার ছাপ স্পষ্ট। সে বলল, চলো ভিতরে যাওয়া যাক। আর এখানে যেটা হলো সেটা ভুল করেও কাউকে মুখ ফসকে বলে ফেলো না, তাহলে আমাদের কাছে কোনো অসুবিধা সৃষ্টি হবে না। তুমি অপেক্ষা করো, এই ঘটনার প্রতিশোধ আমি নেবই নেব। যে বা যারা এই কাজ করার চেষ্টা করেছে তাদের সবাইকে সাজা দেব, কথা দিলাম। আসলে এই বিভূতি সান্যাল নামক ভদ্রলোকের গবেষণার বিষয়টাই মণিরত্ন ইত্যাদি নিয়ে। তাই ওনার কাছে এই হীরের ইতিহাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে এমনটাই ব্যোমকেশের অনুমান ছিল, এবং ওনার সাথে দেখা হওয়ার পর তা হুবহু মিলে গেল। ভদ্রলোকের বয়স 60-এর আশেপাশেই হবে। উনি আমাদের সাদরে আমন্ত্রণ করে ঘরে বসালেন। ব্যোমকেশ প্রশ্ন করল, আপনি তো ওই দিন ওখানেই উপস্থিত ছিলেন, আপনার কিছু অদ্ভুত লেগেছিল? মাঝে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, তাই খানিকক্ষণের জন্য সবকিছু অন্ধকার ছিল। কিন্তু সব স্বাভাবিক হওয়ার পর কিছুতেই অদ্ভুত লাগেনি। কিন্তু পরে যখন ঘটনাটা শুনলাম তখন ভীষণই খারাপ লাগে, জানেন তো। আপনিও তো নিলামে উপস্থিত ছিলেন, আপনিও চেয়েছিলেন হিরেটা কিনতে, কিন্তু পারেননি। আপনার সেটা ভেবে আফসোস হয় না? এই প্রশ্নটা বিভূতিবাবুকে একটু অপ্রতিভ করল। তিনি বললেন, না, ঠিক তা নয়। অরিন্দ আমার ভালো বন্ধু, তবে আমার যা কাজের ধরন তাতে অমন একটি মূল্যবান রত্নের কদর আমি বুঝি, তাই চেয়েছিলাম কিনতে। কিন্তু আমার আর অত টাকা কোথায়। হ্যাঁ, পরে অবশ্য ওটার ব্যাপারে আরো তথ্য সংগ্রহ করে মনে হয়েছিল যে ওটার আসল মর্যাদা যদি কেউ দিতে পারে তবে হয়তো আমি। অনিন্দ ওটা কিনে নিজের প্রদর্শনীতে সাজিয়ে রেখেছে, কিন্তু ও জিনিসের গুরুত্ব যে কতটা সে সম্পর্কে ওর কতটুকুই বা ধারণা আছে। কেন, কি এমন জানেন আপনি ওই হিরেটা সম্পর্কে? সেই ঘটনা বলতে হলে চলে যেতে হয় 606 খ্রিস্টাব্দে। রাজা হর্ষবর্ধন তখন রাজা হননি। তার ভাই রাজ্যবর্ধন তখন থানেশ্বরের রাজা। তার বোন রাজশ্রী কৌনজের রাজা গ্রহবর্মনকে বিবাহ করেছিলেন। তখন গৌড় রাজ্যের রাজা ছিলেন শশাঙ্ক। তিনি কৌনজ রাজ্য আক্রমণ করে গ্রহবর্মনকে হত্যা করেন আর রাজশ্রীকে বন্দী বানান। রাজ্যবর্ধন নিজের বোনকে মুক্ত করতে শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, কিন্তু শশাঙ্ক তাকেও হত্যা করে। তখন মাত্র 16 বছর বয়সে রাজা হর্ষবর্ধন থানেশ্বরের রাজা হন। নিজের ভাইয়ের মৃত্যুর বদলা নিতে এবং নিজের বোনকে শশাঙ্কের নির্মম কবল থেকে ছাড়িয়ে আনতে নিজ সেনা গঠন করে কৌনজের আক্রমণ করেন এবং তিনি সফল হন। তিনি নিজের বোনকে উদ্ধার করেন, প্রচুর ধনসম্পদ ও পণ্য সংগ্রহ করেন এবং নিজের রাজধানী কৌনজে স্থাপন করেন। আর শশাঙ্কের সাথে সমঝোতাও করেন যে সে কোনোদিনও তার রাজ্য গৌড়ের বাইরে পদার্পণ করবেন না। এই যুদ্ধের ফলে ওনার অধীনে আসে এক নীলচে রঙের মহামূল্যবান পাথর, যেটি আদতে ছিল একটা ওই হিরেটি। আমৃত্যু সেটি ওনার কাছে ছিল। পরে কখনো কোনো পৃষ্ঠপোষক, কখনো কোনো পারিবারিক সদস্যের কাছে হস্তান্তর হতে হতে ঘটনা থেকে প্রায় 1200 বছর পর ওটা বাংলার সেন পরিবারের কাছে আসে। ওনারা জানতেন এমন একটি মূল্যবান সম্পদ ওনাদের অধীনে আছে, জানলে ব্রিটিশরা যেভাবেই হোক সেটা হস্তগত করবে, আর সেটি হয়তো বিদেশের কোনো মিউজিয়াম বা কোনো উচ্চপদস্থ সাহেবের ঘরের শোভা বৃদ্ধি করবে। তাই ওনারা প্রাণপণে এ তথ্য গোপন রাখেন। ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পর সেন পরিবারের শেষ সন্তান অনির্বাণ সেন ওনাদের পারিবারিক ব্যবসা ও সমস্ত সম্পত্তির অধিকারী হন। তিনি বিয়ে থা করেন,
সম্প্রতি তিনি ব্ল্যাক লোটাস নামের একটা চ্যারিটেবল সংস্থার প্রতিষ্ঠা করেন, আর যার কাজ হবে গরিব ও অভাবী মানুষদের দেখাশোনা ও সেবা শুশ্রূষা করা, এবং প্রয়োজনে অর্থ তিনি সাহায্য করেন। তিনি নিজের সম্পত্তির বেশিরভাগ অংশই ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে নিলামের মাধ্যমে বিক্রি করা শুরু করেন ও সেখান থেকে সংগৃহীত অর্থ সেই সংস্থার কাজে লাগান। উনি কলকাতায় যে নিলামি রেখেছিলেন তাতে ওনার বিক্রি হওয়া জিনিসগুলোর মধ্যে সব থেকে অন্যতম ও দামি বস্তু ছিল ওই হিরেটি, যেটার ইতিহাস সম্পর্কে পরে চর্চা করে আমি এগুলো জেনেছি। তবে প্রচলিত কথা অনুযায়ী হিরেটি নাকি অভিশপ্ত। রাজা হর্ষবর্ধনের পর সেটি যার হাতেই পড়েছে তার লোভ, আকাঙ্ক্ষা ও চাহিদা বহু গুণে বৃদ্ধি পেয়েছে, আর হিরেটি হয়ে গেছে একটা ক্ষমতার প্রতীক। এর ব্যতিক্রম দেখা গেছে শুধুই অনির্বাণ সেনের ক্ষেত্রে। এতটুকু বলে বিভূতিবাবু থামলেন। তারপর টেবিলে রাখা গ্লাসটায় অর্ধেক জল ঢেলে সেটা এক নিঃশ্বাসে শেষ করলেন। ব্যোমকেশ বলল, আচ্ছা বেশ, বুঝলাম। তা ওই ব্যক্তি কোথায় এখন? কে? অনির্বাণ? সে তো এখন কলকাতাতেই থাকে। আপনি ঠিকানা বলতে পারবেন? দাঁড়ান, লিখে দিচ্ছি। বিভূতিবাবু উঠে গিয়ে একটা ছোট নোটপ্যাড নিয়ে এলেন। সেখান থেকে একটা পাতা ছিঁড়ে নিজের বুক পকেট থেকে কলমটা বার করে খসখস করে একটি ঠিকানা লিখে সেটা ব্যোমকেশের হাতে দিয়ে বললেন, মনে রাখবেন, এই হিরে কিন্তু যে সে হিরে নয়, এ হলো স্বয়ং রাজা হর্ষবর্ধনের অভিশপ্ত হিরে। ইতিহাসে এই হীরের পিছনে অনেক বিবাদ, খুনোখুনি হয়েছে। আপনি কিন্তু সাবধানে এগোবেন, বিপদের কথা তো কিছু বলা যায় না। বলেই তিনি নমস্কারের ভঙ্গিতে হাত জোড় করলেন। ব্যোমকেশও আমি প্রতি নমস্কার জানিয়ে উঠে পড়লাম। বাইরে এসে ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, এবার কোথায় ব্যোমকেশ? প্রশ্নটা শুনে ব্যোমকেশ একটু ভেবে নিল। তারপর রাস্তার মোড় থেকে একটা টানা রিক্সা ধরে তাকে ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে যেতে বলে চড়ে বসলো। আমিও বসলাম। তারপর সে বলল, পরিকল্পনায় হালকা পরিবর্তন করতে হবে। কেশব রায়চৌধুরী আর অভিজিৎ পালের কাছেও যাব, তবে আগে এই অনির্বাণ ব্যক্তিটির সাথে একবার দেখা করা প্রয়োজন। মনে মনে ভাবলাম, ওই ব্যক্তি তো আমন্ত্রিতদের মধ্যেও ছিল না, তাহলে সে চুরি কিভাবে করবে? তবে অন্য কোনো যে মাধ্যম থাকতে পারে না এমনটাও নয়। যাক, ব্যোমকেশ নিশ্চয়ই কিছু বুঝেই বলেছে। ট্যাক্সি ধরে আমরা পৌঁছালাম বিভূতিবাবুর দেওয়ার ঠিকানায়। বহুতল একটা বাড়ির বাইরে বড় করে লেখা আছে মোদের নিবাস। পাশে ছোট করে ইংরেজিতে লেখা আ ব্ল্যাক লোটাস ভেঞ্চার। নিজেদের পরিচয় দিয়ে ভিতরে প্রবেশ করে দেখলাম অনেকটা ফাঁকা জায়গাও রয়েছে। অনেক ছোট ও মাঝবয়সী বাচ্চার সমাগম, তবে লোকজন বেশি নেই। সেখানেই একজন ভদ্রলোকের সাথে কথা বলে জানলাম এটা একটা অনাথ আশ্রম। অনির্বাণবাবু এখানে নেই, হয়তো খানিকক্ষণেই এসে যাবেন, কিন্তু নিশ্চিত বলা সম্ভব না। তিনি লোকজন সঙ্গে নিয়ে কাছের একটা বস্তিতে গেছেন খাবার বিলি করতে। আমরা ঠিকানা নিয়ে হাঁটা লাগালাম। মিনিট 20 মধ্যে পৌঁছে গেলাম বস্তিতে। বেশি খুঁজতে হলো না। দেখলাম শৌখিন সাদা ফতুয়া আর ট্র্যাক স্যুট পরা একটা ভদ্রলোক সমস্ত খাবার সঠিকভাবে বিলোনোই তদারকি করছেন। বয়স 35 থেকে 40-এর মধ্যে। একটু কাছাকাছি যেতে তিনি আমাদের লক্ষ্য করলেন। মিনিট 15 দাঁড়িয়ে থাকার পর তিনি মোটামুটি কাজ মিটিয়ে বাকিদের কী সব বুঝিয়ে আমাদের দিকে এসে বললেন, বলুন কি ব্যাপার? ব্যোমকেশ নমস্কার জানিয়ে বলল, নমস্কার, আমার নাম ব্যোমকেশ বক্সী, পেশায় একজন সত্যান্বেষী। আপনারা যাকে প্রাইভেট ডিটেকটিভ বলেন। আর এই আমার বন্ধু লেখক অজিত বন্দ্যোপাধ্যায়। আপনি মিস্টার অনির্বাণ সেন, তাই তো? তিনিও প্রতি নমস্কার জানিয়ে বললেন, আগে হ্যাঁ, আমি অনির্বাণ সেন। ব্যোমকেশ বলে চলল, আপনি 5 বছর আগে নিলামে একটি মহামূল্যবান হিরে বিক্রয় করেছিলেন, যেটি কিনেছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অনিন্দ চ্যাটার্জি। মনে আছে নিশ্চয়? প্রত্যুত্তরে ভদ্রলোক বললেন, কিছু মনে করবেন না, আপনারা আমায় আর মাত্র 5টা মিনিট সময় দিন, আমি এক্ষুনি আসছি। বলেই তিনি ফিরে গেলেন তার লোকজনদের কাছে। তাদের একজনকে কিছু বলায় সে তৎক্ষণাৎ দৌড় লাগালো। তারপর মিনিট 5-এর মধ্যেই সে একটা ট্যাক্সি নিয়ে হাজির হলো।
অনির্বাণবাবু আমাদেরও আমন্ত্রণ দিলেন। আশ্রমে ফিরে ওনার ঘরে ঢুকে দেখলাম অল্প কিছু ফাইলস, হিসেবের খাতাপত্র, একটা ছোট টেবিল আর একটি আলমারি রয়েছে। ঘরের 3টি চেয়ার 3 জনে অধিকার করে বসলাম। অনির্বাণবাবু বললেন, আসলে সব আলোচনা তো আর সব জায়গায় হয় না, সেই জন্যই এখানে আসা। এবারে আপনার প্রশ্নের উত্তরটা দিই। দেখুন, এই নিলামে বিক্রি করা জিনিসগুলোর মধ্যে সবথেকে বেশি দামে বিক্রি হয়েছিল ওই হিরেটি। আমার পরিষ্কার মনে আছে। আসলে ওটা চুরি গেছে, আর তার তদন্তের ভার আমার ওপর পড়েছে। তাই আপনার কাছে একটু সাহায্য পাওয়ার আশা এখানে এসেছি। আশা করি আপনি আমাদের বিফল করবেন না। আজ সকালের কাগজেই পড়লাম ওটার ব্যাপারে। সত্যি খুব দুঃখের বিষয়। অত ভালো একটা জিনিস রাখতে পারলো না জেনে বেশ অখুশি হলাম ব্যোমকেশবাবু। হিরেটার ইতিহাস সম্পর্কে আপনার কিছু জানা আছে? হ্যাঁ, জানি কিছুটা। এই অনুমান করা যায় হিরেটার বয়স প্রায় 1300 বছরের বেশি হবে। রাজা হর্ষবর্ধনের সময় অনেক নিদর্শনের সাথে ওর মিল রয়েছে। ইতিহাসবিদ ও রত্নবিদদের মধ্যে ভিন্ন ভিন্ন মতের প্রচলনও রয়েছে। জানা যায় সহস্র বছরের মধ্যে বহু হাত পরিবর্তন হয়ে হিরেটি নাকি এসেছে। আচ্ছা, এমন একটা জিনিস আপনি বিক্রি কেন করলেন? নিজের কাছে কেন রাখলেন না? জীবনে ভারসাম্য বজায় রাখাটা ভীষণ জরুরি ব্যোমকেশবাবু। দেখুন, হিরেটা পূর্বপুরুষের হাত ধরে আমি পেয়েছিলাম, কিন্তু তার মানেই যে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে এমন তো কোনো কথা নেই। আমি তো সংসার ধর্মেও বিশ্বাসী নই। বৈষয়িক জিনিসের কি প্রয়োজন বলুন? তার থেকে এরা ভালো না? বিভিন্ন জায়গায় নানান অনাথ আশ্রম, ভোজনালয়, হাসপাতাল ইত্যাদির ব্যবস্থা করে মানুষের আর সমাজের উপকার করতে পারি। এটা কি কম বড় পাওনা ব্যোমকেশবাবু? দেখুন, আমি আমার সম্পত্তির বেশিরভাগ অংশই বিক্রি করে দিয়েছি। সেগুলো দিয়েই এই সমস্ত কিছু করা, আর বাকি জীবনটাও এসব করেই কেটে যাবে। আর যদি পয়সার দরকার হয় তবে বাকি যেটুকু সম্পত্তি রয়েছে সেটুকুও নয় বেচে দেবো। কি বলেন? হিরেটার ওপর নজর আছে এমন কাউকে চেনেন আপনি? সে তো অনেকেরই থাকতে পারে, তবে যতদিন আমার কাছে ছিল ততদিন ওইসব বিষয় নিয়ে কখনো মাথা ঘামায়নি, জানেন তো। আসলে আমার উদ্দেশ্যটা তো আলাদা। এসবের পার তো অনেক কাল আগেই চুকিয়ে দিয়েছি ব্যোমকেশবাবু। এখন তো আর আলাদা করে তেমন কিছু মনেও নেই। অসংখ্য ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনার মতো মানুষ সমাজে আছে বলেই পৃথিবীতে মনুষ্যত্বটা এখনও বেঁচে আছে। খেয়াল রাখবেন। ব্যোমকেশ নমস্কার জানিয়ে উঠে পড়ল। অনির্বাণবাবু নমস্কার জানিয়ে বললেন, ধন্যবাদ। ওখান থেকে বেরিয়ে আমরা প্রথমে কেশব রায়চৌধুরীর অফিস ও তারপর অভিজিৎ পারের বাড়ি গেলাম, কিন্তু দুর্ভাগ্যবশত দুজনের কেউই উপস্থিত ছিলেন না। কেশববাবু কোনো এক জরুরি কাজে শহরের বাইরে গেছেন, কাল ফিরবেন এমনটাই ওনার কর্মচারী জানালো। আর অভিজিৎবাবুর বাড়িতে তালা দেওয়া। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করতে তারা জানালেন যে উনি অনেক সকালেই ঘরে চাবি দিয়ে বেরিয়ে গেছেন। তাই আমরা ঠিক করলাম ওনাদের সাথে পরের দিনই দেখা করব। সেদিন রাতে ব্যোমকেশ আগের বারের কেসে আগন্তুকের ব্যাপারে সংগৃহীত তথ্য নিয়ে পড়াশোনা করেই কাটিয়ে দিল। তবে পরের দিন সকালটা শুরু হলো একটা ভীষণ রকম দুঃসংবাদ দিয়ে। বাজতে থাকা টেলিফোনটা রিসিভ করে ব্যোমকেশকে উত্তেজিত হয়ে বলতে শুনলাম, ঠিক আছে, আপনারা পৌঁছান, আমি এক্ষুনি আসছি। আমি প্রশ্ন করলাম, কি হয়েছে ব্যোমকেশ? এক্স কর্নেল অভিজিৎ পাল, যাকে আমরা কাল বাড়িতে পেলাম না, তিনি মারা গেছেন। আমাদের ওখানেই যেতে হবে। নদীর পাড়ে একরাশ মানুষের ভিড়। আমরা পৌঁছে দেখলাম একটা প্লাস্টিকে মোড়া মৃতদেহ, আশেপাশে বহু চিহ্ন দেওয়া। কাছাকাছি গিয়ে দেখে সমগ্র শরীরটা মুহূর্তে গুলিয়ে উঠল। অভিজিৎ বাবুকে এর আগে সচক্ষে দেখার সুযোগ হয়নি। তা সত্ত্বেও তার এমন ভয়াবহ মৃত্যু দেখতে আমি মোটেই প্রস্তুত ছিলাম না। তার গলার কাছে বড় রকমের একটা কাটার দাগ, সারা শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন, যেন ধারালো কিছু দিয়ে সেটাকে কোপানো হয়েছে। ব্যোমকেশ দাসবাবুকে উদ্দেশ্য করে বলল,
কিছু জানতে পারলেন? এলাকার ছেলেপুলেরা সকালবেলা স্নান করতে এসে নদীতে এটা পায়। লোকাল থানায় খবর দিলে আমাদের কাছেও খবর পৌঁছে যায়, আর তারপর এসে দেখি এই কাণ্ড। বডি শীঘ্রই পোস্টমর্টমে চলে যাবে, তারপর হয়তো আরো খানিকটা জানা যাবে ঠিক কি হয়েছিল আর কখনই বা হয়েছিল। গতকাল ওনার বাড়িতে গিয়ে দেখলাম তালা লাগানো। আশপাশের লোকেরা বলছিল উনি সকালে বেরিয়ে গিয়েছিলেন। খুনটা কালকে সারাদিনের মধ্যে কোনো একটা সময় হয়েছে। এবার কেন হয়েছে আর কেই বা করেছে সেটা জানাই মূল উদ্দেশ্য। যাক, আপনি রিপোর্ট পেলে অবশ্যই জানাবেন। আর ওনার পরিবারে কেউ কি আছেন? পরিবারের তো কেউ নেই, তবে উনি এসেছেন। বলে দাসবাবু দূরে দাঁড়িয়ে থাকা বছর 40-এর এক ক্রন্দনরতা মহিলার দিকেই ইঙ্গিত করলেন। ওনার সাথে অভিজিৎ বাবুর খুব ভালো সম্বন্ধ ছিল, বুঝতে পারছেন আশা করি। ব্যোমকেশ সেই মহিলার দিকে এগিয়ে গিয়ে নমস্কার জানালো, তারপর বলল, আমি ভীষণভাবে দুঃখিত, তবে আমার আপনার থেকে কিছু জানার আছে। কারণ আমার মনে হয় সম্প্রতি যে হিরেটা চুরি গেছে তার সাথে ওনার খুনের কোনো একটা সংযোগ রয়েছে। আপনি আমায় সহযোগিতা করলে হয়তো আমি ওনার খুনিকে যথাযোগ্য শাস্তি দিতে পারবো। ভদ্রমহিলা একটু স্বাভাবিক হয়ে জানাবেন কথা দিলেন। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে সোজা পৌঁছালাম কেশববাবুর অফিসে। ভাগ্যবশত আজ ওনাকে পাওয়া গেল। 5টা মিনিট অপেক্ষা করার পর উনি আমাদের কেবিনে ডাকলেন। আসুন ব্যোমকেশ বাবু, বসুন। কি খাবেন, চা না কফি? ধন্যবাদ, তবে দুটোরই কোনোটারই প্রয়োজন নেই। আপনি তো নিশ্চয়ই অনুমান করতে পারছেন আমার আসার কারণটা। হ্যাঁ, ওই হিরেটার ব্যাপারে তো। আই নো ভেরি স্যাড নিউজ। বেশ, তবে আমি বরং সোজাসুজিই বলি। আপনি ওই দিন ওখানে উপস্থিত ছিলেন। আপনার মতো আরও অনেকেই প্রদর্শনীতে এসেছিল, তবে আপনার বিশেষত্ব হলো হিরেটি যখন নিলাম হচ্ছিল আপনি সেখানে উপস্থিত ছিলেন। আপনিও চেয়েছিলেন হিরেটা কিনতে, কিন্তু পারেননি। পরে কখনো মনে হয়নি যে ওটা আপনার কাছে থাকলে বোধহয় ভালো লাগতো? হয়েছে, বহুবার মনে হয়েছে। কার না হয় বলুন? এমন একটা মূল্যবান জিনিস যার এত বড় হিস্টোরিক্যাল ভ্যালু রয়েছে। আমাদের মতো প্রত্যেক মানুষই তো সেটা পেতে চায়। আমি সুযোগ পেয়েও হাতছাড়া করি। আফসোস তো হয়েছিল পরে, এখনো হয়। বাহ, শুনে ভালো লাগলো। তবে আমি আপনার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে খোঁজ লাগিয়েছি। হিরেটা যেভাবে চুরি হয়েছে সেটা করার মতো পারদর্শিতা আপনার নেই। এটা বেশ বলেছেন। আর তাছাড়া আপনি যদি কাউকে দিয়ে করিয়েও থাকেন, তবুও সেটা যেভাবে সম্ভব আর যেখান থেকে হোক আমি খুঁজে বের করবই। অফকোর্স মিস্টার ব্যোমকেশ, আমার সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এই আশ্বাসটা দিতে পারি যে এই কাজ আমি করিনি, আর করলেও বাকি আপনি তো খুঁজে বার করবেন, তাই না? হ্যাঁ। এবার ব্যোমকেশ ঘরের কোণে রাখা কোমর অবধি উঁচু 2 থাকের আলমারির দিকে ইঙ্গিত করে বলল। ওটা কি? তার আঙুল অনুসরণ করে সেদিকে তাকাতে আমার শিরদাঁড়া বেয়ে একটা হিমস্রোত নেমে গেল। তার উপর রাখা রয়েছে একটি বাঘের মুখোশ। অবিকল গতকাল সকালে সেই রাস্তায় দেখা মুখোশ বিক্রেতা যেমনটা পড়েছিল। আমি চোখ বড় করে একবার ব্যোমকেশের দিকে, একবার কেশববাবুর দিকে তাকালাম। দেখলাম দুজনেই চাঞ্চল্যহীন। কেশববাবু বললেন, ও আর বলবেন না, এই ছেলে গত মাসে 4 পা দিয়েছে। মাঝে ওর কোনো বন্ধুকে দেখেছিল এরকম একটা মুখোশ পরতে। তারপর থেকে জেদ ধরেছে আমাকেও একটা বাঘের মুখোশ এনে দিতে হবে। বাড়ি যখন ফিরি তখন তো সব বন্ধই হয়ে যায়, তাই সকাল সকাল একটা মুখোশওয়ালাকে পেয়ে কিনে রেখেছি। একটু কথার পর ব্যোমকেশ ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলো। আমিও তার সঙ্গে ঘরে ফিরলাম। সবে দুপুরের খাবারটা মুখে তুলেছি, টেলিফোনটা বেজে উঠল। ব্যোমকেশ বলল, তুমি দাঁড়াও, আমি দেখছি। বলে উঠে গেল। খানিকক্ষণ শুনে পাশের ড্রয়ার থেকে একটা নোটবুক বার করে তাতে কিছু লিখে নিয়ে বলল, আচ্ছা, ঠিক আছে। তারপর এসে আবার খেতে বসতেই আমি জিজ্ঞেস করলাম, কে ছিল? হ্যাঁ, সকালে রাইমা দেবীর সাথে পরিচয় হলো না? উনি সন্ধে 6টায় ডেকেছেন কথা বলার জন্য। বাহ,
এ তো ভীষণ ভালো কথা। তবে অভিজিৎ বাবুকে অমন নৃশংসভাবে কুপিয়ে খুন করার পিছনে কার কী বা উদ্দেশ্য থাকতে পারে বলো তো? ব্যোমকেশ কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু বৌঠান বাদ সাধলেন। দেখো, দুপুরবেলা খেতে বসে খুন নিয়ে আলোচনা করার কোনো মানে হয় না। এখন খাওয়ায় মনোযোগ দাও। ওটা খেয়ে নিয়ে উঠে ভাবনা চিন্তা করবে, কেমন? এরপর আর কোনোই কথাবার্তা হলো না। ব্যোমকেশ খেয়ে উঠে একটু একা সময় কাটালো। আমি অপর একটা ঘরে বসে এসব নিয়ে ভাবতে থাকলাম। কিন্তু কখন যে দেখতে দেখতে ঘড়ির কাঁটা 5:15 পা দিয়েছে তা খেয়াল করিনি। ব্যোমকেশ এসে বলল, চলো এবার বেরোনো যাক। আমি তৎক্ষণাৎ তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম রাইমা দেবীর বাড়ি। তবে এটাকে বাড়ি কম, ছোটোখাটো একটা বাংলো বলা চলে। গাড়িতে আস্তে আস্তে ব্যোমকেশের মুখে শুনছিলাম রাইমা দেবী নাকি হালে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। এছাড়া ওনার একটা কাপড়ের ব্যবসাও রয়েছে। ওনার ঘরে নামি দামি আর্টিস্টদের আঁকা বহু ছবি রয়েছে। দেখে বুঝলাম ওনার এসবের শখ আছে। আমাদের একটা সোফায় বসতে বলে উনি আমাদের মুখোমুখি বসলেন। ব্যোমকেশ বলল, আমি আপনার বেশি সময় নেব না। আমার কটা জিনিস জানার আছে, একটু নিঃসংকোচে উত্তর দিলে হয়তো এই সব কিছুর সমাধান একটু তাড়াতাড়ি হতে পারে। প্রত্যুত্তরে রাইমা দেবী বললেন, বেশ, আমি যা জানি, যেটুকু জানি সবটাই বলবো। যেদিন অনিন্দবাবুর প্রদর্শনী হয়েছিল সেদিন আপনি ওখানে অভিজিৎবাবুর সাথে উপস্থিত ছিলেন? আগে হ্যাঁ, আমার তো এখনো এটা ভেবেই সব থেকে বেশি কষ্ট হচ্ছে যে মাত্র 2 দিন আগে আমরা একসাথেই ছিলাম। সব কিছু হঠাৎ এইভাবে। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা। আমি কথা দিচ্ছি, অপরাধীকে শাস্তি আমি অবশ্যই পাইয়ে দেব। ওই দিনের পর আপনাদের মধ্যে আর কোনো কথোপকথন হয়েছিল? ওই দিন আমাদের একসাথে এখানে ফেরার কথা ছিল, কিন্তু ও শেষ মুহূর্তে আমায় আমার মতো ফিরে যেতে বলে। তারপর সে নিজের বাড়ি চলে যায়। কিন্তু সেদিন রাতে যদি জানতাম এরপর আর দেখা কথা কোনোটাই হবে না, তবে আমি ওকে একা কখনোই যেতে দিতাম না। ওনার সাথে ব্যক্তিগত শত্রুতা ছিল এমন কাউকে চেনেন আপনি? না, ও নিজের মতোই থাকতো। ওর কোনোভাবেই শত্রু থাকার কোনো কথা নয়। আর শেষ একটা প্রশ্ন, যদি কিছু মনে না করেন, আপনাদের সম্পর্কটা ঠিক কত দিনের? 3 বছর। অসংখ্য ধন্যবাদ। বাইরে এসে মোড় মাথার দিকে হাঁটা লাগালাম, কিন্তু গাড়ির শব্দে পিছনে ফিরে দেখি একটা পুলিশের জিপ এসে রাইমা দেবীর বাড়ির সামনে থামল। দেখলাম থানার মিঠুন তালুকদার বাবু হন্তদন্ত হয়ে ভিতরে গেলেন। ব্যোমকেশ বলল, একবার থানায় যেতে হবে, চলো তো। এত রাতে হঠাৎ থানায় যাবার কি উদ্দেশ্য তা যদিও বুঝলাম না, কিন্তু পৌঁছানোর পর কারণটা স্পষ্ট হলো। গতকালই দাসবাবুকে দেখেছিলাম। 5 বছর আগে মিউজিয়ামে চুরির ঘটনাটা সম্পর্কে পুলিশ যা তথ্য সংগ্রহ করেছিল তার একটা ফাইল ব্যোমকেশকে দিয়ে যেতে। সেই বিষয়ক আরও কিছু নথিপত্র নিতেই ব্যোমকেশের এখানে আসা। তবে দাসবাবুকে পাওয়া গেল না। উনি নাকি ফ্যামিলি এমার্জেন্সিতে বিকালের আগেই বেরিয়ে গেছেন। দাসবাবুর পর যার কাঁধে সব দায়িত্বভার থাকে সে হলো অফিসার মিঠুন তালুকদার। ওনার ব্যাপারে জিজ্ঞেস করতে হাবেলদার জানালো, উনি তো বিকেলবেলায় বেরিয়ে গেছেন একটা সুইসাইড কেসের ব্যাপারে। যদিও মাঝে একবার এসেছিলেন, তখন একটি মেয়েও এসেছিল। ওনার কাছে কি সব রিপোর্ট লিখিয়ে গেল, তারপর উনি আবার বেরিয়ে গেলেন। ওখান থেকে বেরিয়ে একবার বিভূতিবাবুর সঙ্গে দেখা করে বাড়ি ফিরলাম। ওনার বক্তব্য, আমাদের আর এই কেসটা চালিয়ে নিয়ে যাওয়া উচিত নয়, কারণ ইতিহাস বলছে রাজা হর্ষবর্ধনের এই হিরেটি কখনোই কোনো মানুষের জীবনে শুভ কিছু নিয়ে আসেনি। বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গেল, প্রায় 9:30 বাজতে যায়। অবন্তীদি বেশ কয়েকবার বাইরে কে আছে জিজ্ঞেস করে আমাদের কাছ থেকে নিশ্চিত প্রতিশ্রুতি পেয়ে দরজা খুলল। তার চোখে মুখে উদ্বিগ্নতা দেখতে পেলাম। ব্যোমকেশ বলল, কি হয়েছে সত্য তোমার? বৌঠান ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে সোফার উপর বসে পড়ল। তারপর একটু স্থিতু হয়ে বলল, বাড়িতে একটা লোক এসেছিল, বলো পোস্ট অফিস থেকে আসছে, তোমার নামে চিঠি আছে। তখন প্রায় 6:30 বাজতে যায়। সন্ধেবেলায় চিঠি বিলি হয় বলে আমার তো জানা ছিল না। তাকে প্রশ্ন করতে সে বলল
তার বাড়ি এই কাছেই, সব চিঠি দিয়ে এটাই বাকি ছিল, তাই পরের দিনের জন্য ফেলে না রেখে ভাবলো আজই দিয়ে দেবে। লোকটা হাঁপাচ্ছিল, তাই তাকে ঘরেও বসতে দিই, কিন্তু জল আনার পর দেখি লোকটা নেই। আমি এদিক ওদিকের ঘর, এমনকি বাইরে এসে দেখলাম তাকে আর কোথাও দেখতে পেলাম না। ঘরে আসতেই টেলিফোনটা বেজে উঠল। একটা মেয়ে, নামটা বলল, নামটা, হ্যাঁ, ঐশী। ঐশী? কি বললো সে? হ্যালো, বলছি এটা কি ব্যোমকেশ বাবুর বাড়ি? হ্যাঁ। আমি ঐশী। ব্যোমকেশ বাবু আমাকে চেনেন, উনি কি বাড়িতে আছেন? না, উনি তো ঘন্টাখানেক আগে বেরিয়ে গেলেন। আচ্ছা, উনি বাড়ি ফিরলে অবশ্যই ওনাকে বলবেন। উদ্দীপ্ত আত্মহত্যা করার মতো ছেলে নয়। আমি আজ সকালেই ওর সাথে কথা বলেছি, আমাদের সন্ধেবেলা দেখা করার কথাও ছিল। আমি ওর বাড়িতে গিয়ে দেখি অনেক লোকজন জড়ো হয়ে আছে, বাড়িতে তালা দেওয়া। তাদের থেকে জানতে পারি ও আত্মহত্যা করেছে। পুলিশ বডি নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি বলবো। আর কিছু বলতে হবে? ও আমাকে বলেছিল একটা বড় সড়ো ষড়যন্ত্র ধরতে পেরেছে, ও সেটা প্রমাণ সহ সামনে আনবে। আমাকে এতটুকুই বলেছিল। আচ্ছা, আমি বলবো উনি এলে। হ্যাঁ প্লিজ, উনি এলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন। আমার ও ব্যোমকেশের দুজনের চোখে মুখেই বিস্ময়। তার চোখ যেন বিস্ফারিত হয়ে আছে। বৌঠান ব্যোমকেশের হাতের চিঠিটা দিয়ে বলল, আরে এই যে এই চিঠিটা। ব্যোমকেশ সেটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। যদি চাইতাম তবে আপনার স্ত্রীকে আপনি আর কখনোই দেখতে পেতেন না। তবে আমি আপনার কোনো অনিষ্ট করতে চাই না। আপনি যে কাজে নেমেছেন তার সাথে জড়িত বিষয়সমূহের গভীরতা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, তাই এখনও সাবধান করছি, পিছিয়ে যান। ইতি আগন্তুক। আর চিঠিটার নিচে সেই একই রকম হাস্যকর মুখের ছাপ। কি বিপদ ঘটতে পারত সেটা ভেবে এক মুহূর্তের জন্য আমার সারা শরীর যেন অবশ হয়ে এলো। বৌঠান তখনও বিস্মিত। ব্যোমকেশ চোখ বুজিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলল। তার চোয়াল ও দুই হাতের মুঠো শক্ত হয়ে গেল। রাগে গোটা শরীরটা থেকে থেকে কেঁপে উঠছে। বৌঠান এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে বলল, আমার কিছু হয়নি, তুমি চিন্তা করো না। তুমি তোমার মতো সত্য অনুসন্ধান চালিয়ে যাও। আমি ঠিক আছি, আমরা সবাই ঠিক আছি। কথাটা শুনেই ব্যোমকেশ মুহূর্তেই স্বাভাবিক হয়ে গেল। তারপর বৌঠানের মাথায় হাত রেখে মৃদু হেসে বলল, আমি থাকতে তোমাদের কখনো কিচ্ছু হতে দেব না, এসো। বলে সে বৌঠানকে জড়িয়ে ধরল। সত্যিই তো, ব্যোমকেশের যা কাজের ধরন তাতে অনেক বিপদসংকুল পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হয়, কিন্তু প্রতিবারই ব্যোমকেশ এক বিশাল বৃক্ষের ন্যায় তার ছায়ায় আমাদের সুরক্ষিত রাখে। কিছু মুহূর্ত পর ব্যোমকেশ অনিন্দবাবুকে টেলিফোন করে জানতে পারল ঐশী সেখানে নেই, আর তার বাড়িতে কোনো নিজস্ব টেলিফোন নেই। যদিও তার সকালবেলায় আসার কথা রয়েছে। ব্যোমকেশ বলল, তাতে হবে না অনিন্দবাবু, আপনি আপনার কোনো লোককে পাঠান ওর বাড়ি, আর ওকে নিয়ে এসে আজকে আপনার কাছেই রাখুন। ওর বিপদ হতে পারে, কেন কি বৃত্তান্ত সব আমি কাল সকালে গিয়ে বলবো। ঠিক আছে ব্যোমকেশ বাবু, তাই হবে, আমি ব্যবস্থা করছি। রাতে খাওয়া সম্পন্ন করে আমরা যে যার ঘরে আশ্রয় নিলাম। আমি আর ব্যোমকেশ আজ একসাথেই থাকছি। সে হাতে একটা ছবি নিয়ে অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছে। তাতে কিরম একটা স্বস্তিকের ন্যায় চিহ্ন আঁকা, কিন্তু ওটা যে স্বস্তিক নয় তা বুঝলাম। আমি জিজ্ঞেস করাই সে বলল, এটা কনফেডারেট ব্লক নামের একটা আততায়ী সংস্থার চিহ্ন। তারা শুধু কলকাতা শহরেই নয়, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এদের অস্তিত্ব সম্পর্কে জানা তো গেছে, কিন্তু কাউকে কখনো ধরা যায়নি। কখনো উপযুক্ত প্রমাণের অভাবে, তো কখনো অসাধারণ চালাকি বা বলপূর্বক এরা লোকজনকে চুপ করিয়ে দিয়েছে। 5 বছর আগে যখন মিউজিয়ামের চুরিটা নিয়ে তদন্ত হয়েছিল, তখন কিছু কিছু সূত্র ধরে পুলিশ অনুমান করেছিল যে আগন্তুকের সাথেই কনফেডারেট ব্লকের গভীর সম্বন্ধ আছে। সম্ভবত সেই এর মাথা। এতটুকু বলে ব্যোমকেশ তার চিরাচরিত ডায়েরিতে মনোনিবেশ করল। কখনো কখনো সে কিছু লিখেছে,
তারপর আবার মুড়ে তার ডাস্টবিনে ফেলে দিচ্ছে। কিন্তু আমার সারা শরীরে যেন মুহূর্ত গুলিয়ে উঠল। আগন্তুক এত ভয়ানক একজন ব্যক্তি, তার সাথে সরাসরি বিপদে নেমেছি আমরা। হঠাৎই বাইরে প্রবল জোরে বাজ পড়ল, এক নাগাড়ে বৃষ্টি শুরু হলো, মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর শব্দ, আর ঘরের ভিতরকার পরিবেশ ততটাই থমথমে আর নিশ্চুপ। যাক, এই ছিল এখনো পর্যন্তর ঘটনা। এরপর কখন যে আকাশ পাতাল ভাবতে ভাবতে চোখ লেগে গেছে তার কোনো খেয়ালই নেই। ব্যোমকেশও যে কত রাত অবধি এই মরণ খেলার নিষ্পত্তিকারী হিসেবটা মিলিয়ে গেছে তারও কোনো ধারণা নেই। সকালবেলা ঘুমটা ভাঙলো হালকা শোরগোলে। বাইরে এসে দেখি ব্যোমকেশ নিজের কপাল টিপতে টিপতে চেয়ারে বসে আগে পিছে দুলছে আর বিড়বিড় করে বলছে, আমার জন্য আমার জন্য আমার আমার জন্য মেয়েটা মরে গেল। আমি জানতাম এমন কিছু একটা হবে। আমি চাইলেই বাঁচাতে পারতাম ওকে, কিন্তু আমি যাইনি। সে ভরসা করেছিল আমার উপর। ছি, এটা যে কি হয়ে গেল! আমি তো জানতাম, আমি এটা জানতাম। পাশ থেকে তখন বৌঠান ক্রমাগত বলে চলেছে, তোমার যা করার তুমি তা করেছ। অনিন্দবাবুর লোক তো গিয়েছিল তাকে আনতে, তারই মধ্যে যদি এমন হয়ে যায় তোমার কি করার ছিল? তুমি তো সাধ্যমতো সব চেষ্টা করেছ। নিজেকে দোষ দিও না, এখনো অনেকে নির্ভর করে আছে তোমার উপর। পরিস্থিতি অনুধাবন করে আর চোখের সামনে এই ঘটনা দেখে আমার মনটা ভীষণভাবে মোচড় দিয়ে উঠল। না, এতটাও অসহায় বোধহয় কখনোই বোধ করিনি। সর্বোপরি ব্যোমকেশকে কখনোই এভাবে দেখিনি। বৌঠান আমার কাছে এসে বলল, কাল রাতে ঝড় বৃষ্টিতে টেলিফোনের তার ছিঁড়ে গিয়েছিল। সকালে থানায় ফোন করতে গিয়ে সেটা বোঝা যায়। অনিন্দবাবু কাল রাতে বহুবার চেষ্টা করেছিলেন, কিন্তু পাননি। সকালে দাসবাবু এসে জানান ঐশীকে কাল রাতে তার ঘরেই মৃত অবস্থায় পাওয়া গেছে। উনি দাসবাবুকে নিচে গাড়িতে বসতে বলে এখন এই অবস্থায়। সবটা শুনে আমার সমগ্র শরীরে বিদ্যুৎ খেলে গেল। মনে হলো সবাই ঠিকই বলতো, এই হিরে অভিশপ্ত। ইতিহাসের পাতায় সে শুধুই সাথে করে মৃত্যুই বয়ে এনেছে। পর মুহূর্তে ভীষণ রকম রাগ অনুভূত হলো। আমার অজান্তেই আমি বলে উঠলাম, সমাজে অপরাধী ক্ষমতাশীলদের পায়ের তলায় পিষতে পিষতে সাধারণ মানুষের শির দ্বারা আজ প্রায় ভগ্নপ্রায়। একের পর এক অপরাধ করে মানুষকে মেরে ক্ষমতার জোরে সবকিছু চাপা দেওয়া তাদের স্বভাব। আর তারা এতটাই প্রভাবশালী যে তারপরেও তাদেরকে ছোঁয়া অবধি চায় না। কেন কেন সাধারণ মানুষ ভালো এতটা অবশ মনে করে নিজেদের? হ্যাঁ, এটা শুধু একটা কেস নয়, না, এটা সেই সকল দলিত মানুষদের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে ভালো মানুষের মুখোশ পড়ে থাকা শয়তানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা মাধ্যম। এরা সমাজের মধ্যে প্যারাসাইটের মতো থেকে গোটা সমাজটাকেই ভিতর থেকে নষ্ট করে দেয়। এদেরকে ছেড়ে দেওয়া যায় না ব্যোমকেশ। তুমি সত্যান্বেষী, পরিণতি নির্বিশেষে সত্য অনুসন্ধান করা তোমার কাজ। এটাই শিখিয়েছো তুমি আমাকে ছোটবেলা থেকে। এই মরণ খেলা ওরা শুরু করেছে, শেষটা তোমাকেই করতে হবে ব্যোমকেশ। আমরা সবাই তোমার পাশে আছি, আমরা সবাই। আমাদের পারতেই হবে। ওঠো ব্যোমকেশ, ওঠো। এতটুকু বলেই আমি ব্যোমকেশের কাঁধে হাত রাখলাম। না জানি কেন আমার চোখেও হালকা জল, তবে এটা দুঃখের বা শোকের নয়। ব্যোমকেশ তার ডান হাতটি আমার হাতের উপর রাখলো আর গর্বের সাথে আমার দিকে তাকিয়ে ঘাড় নেড়ে সম্মতি জানালো। তারপর বলল, চলো অজিত। আমাদের জিপ দ্রুত গতিতে ধেয়ে চলল ঐশীর বাড়ির উদ্দেশ্যে। দাসবাবুর থেকে জানতে পারলাম কাল ঐশী যে উদ্দীপ্তর কথা বলেছিল সে আদতে একজন অঙ্কন শিল্পী। পুরো নাম উদ্দীপ্ত রায়। তার মৃত্যুটা সিলিং থেকে গলায় দড়ি দিয়ে হয়েছে, যেটা দেখে তো এটাই মনে হয় যে সে আত্মঘাতী হয়েছে। ঐশীর বাড়ি পৌঁছতেই অনিন্দবাবুকে দেখা গেল। তিনি আবেগপ্রবণ হয়ে এগিয়ে এসে বললেন, ব্যোমকেশবাবু, আপনার বলার সাথে সাথে আমি লোক পাঠিয়েছিলাম, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল।
আমি পারলাম না মেয়েটাকে বাঁচাতে। অনিন্দবাবুকে আশ্বাস দিয়ে এসে এগিয়ে গেল। আমিও তাকে অনুসরণ করলাম, কিন্তু যে মর্মান্তিক দৃশ্য চোখের সামনে দেখলাম তাতে আমার ক্ষোভ আরো কয়েক গুণ বেড়ে গেল। ঐশীর দেহটাও কোপানোর দাগে ক্ষতবিক্ষত, আর গলাটাও ঠিক একইভাবে কাটা। মনে মনে ভাবলাম, নৃশংস নৃশংস জানোয়ার সব এক একটা। ব্যোমকেশের চোখ লাল হয়ে এলো। সে বলল, ওর যা কিছু ব্যবহার করা সামগ্রী আছে আমাকে সব দেখতে হবে। আপনারা কেউ এখন ঘরে আসবেন না। সে তার ঘর তোলপাড় করে দিল। তারপর একটা বড় ক্যানভাসে ঐশীর নিজের একটা পোর্ট্রেট খুঁজে পেল। তার পিছনে লেখা রয়েছে, জীবনে অত্যধিক চাহিদা, অতিরিক্ত আকাঙ্ক্ষা যদি পাপের কারণ হয়, তবে আমি পাপী, কারণ আমি তোমায় চেয়েছি। জীবনের সাধনার মধ্যে দিয়ে যদি ঈশ্বর লাভ করতে হয়, তবে আমার জন্য তা তুমি, কারণ আমি তোমায় চেয়েছি। জীবনের সর্বহারা হওয়ার পরেও যদি তুমি একমাত্র আশার আলো হও, তবে আমি আশাবাদী, কারণ আমি তোমায় চেয়েছি। আর জীবনে পাওয়া সব কিছুই যদি একদিন ত্যাগ করে চলে যেতে হয়, তবে আমি হারাবো সব থেকে বেশি, কারণ আমি আমি তোমায় পেয়েছি। এটি তোমার উদ্দীপ্ত। ছেলে মেয়ে দুটো একে অপরকে ভালোবাসত দাসবাবু। উদ্দীপ্ত এমন কিছু জেনে যায় যেটা তার জানার কথা নয়, আর সেটাই সে ঐশীকেও বলে। এর পরিণামস্বরূপ উদ্দীপ্তকে মেরে ফেলা হয়, কিন্তু কেসের সাথে সেটা যাতে কোনোভাবেই না জড়ায়, তাই খুব চালাকি করে মারা হয়, এমনভাবে যাতে মনে হয় যে সে নিজেই আত্মঘাতী হয়েছে। কিন্তু এর চেয়েও বড় প্রশ্ন হলো, ঐশী যে এই ব্যাপারটা সম্বন্ধে জানে, সেটা আততায়ীরা জানলো কি করে? ঐশী এমন কারোর কাছে জিনিসটা বলেনি তো যে তাদের সাথেই যুক্ত? হতে পারে, জানতে হবে। দাসবাবু, আমাদের উদ্দীপ্তর বাড়ি যেতে হবে। আপনি আপনার কিছু বিশ্বস্ত লোককে দিয়ে 4 জনের উপর নজর রাখার বন্দোবস্ত করুন। বলো, কার কার ওপর? রাইমা বোস, অনির্বাণ সেন, বিভূতি সান্যাল আর কেশব রায়চৌধুরী। এরা কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে, তার সমস্ত খবর আমার চাই। বেশ। আর আপনার আরেকজন যে অফিসার মিঠুনবাবু, উনি কোথায়? এখন তো স্টেশনে আছে। আপাতত ওনাকে এই সমস্ত পরিকল্পনা থেকে বাদ রাখুন। তার আগে কিছু জিনিস সম্বন্ধে নিশ্চিত হওয়া প্রয়োজন। তুমি যখন বলছো তখন তাই হবে। আপনি এই কাজটা শেষ করে অভিজিৎবাবুর বাড়িতে পৌঁছান। আমি আর অনি উদ্দীপ্তর বাড়ি হয়ে ওখানে দেখা করছি। যেমন কথা তেমনই কাজ। দাসবাবু চলে গেলেন থানায় নজরদারির ব্যবস্থা করতে। আমি আর ব্যোমকেশ পৌঁছালাম উদ্দীপ্তর বাড়ি। ঘরের বিভিন্ন জায়গায় আর্ট পেপার, ক্যানভাস, রং, তুলি ইত্যাদি ছড়ানো ছিটানো রয়েছে। তন্ন তন্ন করে খোঁজার পর হঠাৎই আমার দৃষ্টি আকর্ষণ করে দেওয়ালের উপর আঁকা একটা বিচিত্র ধরনের সাদা কালো ছবি। সেটার উপর হাত রেখে আস্তে আস্তে এদিক থেকে ওদিক বুলিয়ে চললাম। আর তখনই আবিষ্কার করলাম যে ছবিটার পিছনে সম্পূর্ণ দেওয়াল নেই, মাঝখানটা ফাঁপা। ইচ্ছা না থাকা সত্ত্বেও ছবিটা মাঝখান থেকে ছিঁড়তে হলো দেওয়ালে। মধ্যে একটা গর্ত রয়েছে, ভেতরে রাখা আছে কয়েক গোছা ছোট ছোট কাগজের টুকরো, যা খুব বেশি হলে হাতের তালুর মাপের হবে। সেগুলো দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। ব্যোমকেশও এগিয়ে এসে আমার হাত থেকে সেগুলো নিয়ে নিল। তাতে রাইমা বোসের বেশ কিছু ছবি আঁকা রয়েছে। আমি অবাক হয়ে ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, এটার মানে কি ব্যোমকেশ? ব্যোমকেশ বলল, ভালো করে দেখো। বলেই 5টি এলোমেলো কাগজের টুকরোকে মেঝের উপর একটা নির্দিষ্ট ধাঁচে পরপর সাজালো। আর সাথে সাথেই আমার বিস্ময়ের মাত্রা আরও কয়েক গুণ বেড়ে গেল। দেখলে বোঝা যায় রাইমা দেবীর ছবিগুলোকে যেন অতীত থেকে বর্তমানের ভিত্তিতে সাজানো হয়েছে। একদম প্রথম দিকের ছবিতে ওনাকে কম বয়সী মনে হচ্ছে। পিছনের পটভূমিতে আঁকা রয়েছে সেই চিহ্ন যেটা গতকাল ব্যোমকেশ আমাকে দেখিয়েছিল। পরপর ছবিগুলোতে সেই চিহ্নটা আবছা হতে হতে মুছে গেছে। তারপর হয়ে গেছে তার বর্তমান রাজনৈতিক দলের চিহ্ন। তার বয়সও বেড়েছে। ছবিগুলো ব্যোমকেশ নিজের কাছে রেখে দিল।
অভিজিৎ পালের বাড়িতে পৌঁছে দেখি দাসবাবু আগে থেকেই অপেক্ষা করছেন। এর মধ্যেই তিনি জানিয়েছেন, গতকাল পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী অভিজিৎ বাবুর বডিটা জলে পড়েছিল প্রায় 20 ঘন্টা। মানে তার আগের দিন ওনার মৃত্যুটা দিনের বেলাতেই ঘটে। ওনার ঘরেও বেশ খানিকক্ষণ ধরে খানা তল্লাশি চলে, তবে চোখে পড়ার মধ্যে শুধু ওনার কাজের সমাপ্তি চুক্তির একটা চিঠি পাওয়া যায়। এটুকু জানা যায় যে সেনাবাহিনীর অথরিটেটিভ বোর্ডের সাথে যে উনি যুক্ত ছিলেন সে কাজ বছর 3 আগে চলে গিয়েছে। ব্যোমকেশ একটা ছবিও পেল, তাতে রাইমা দেবী ও সাথে আরও কিছু লোকজন রয়েছেন। হঠাৎ সে দাসবাবুকে বলল, আপনাকে একটা কাজ করতে হবে। অনেকে আপনি বাড়ি ছেড়ে দিয়ে আসুন, আর আমার কিছু কাজ আছে, সেগুলো আমি মিটিয়ে আপনার সাথে থানায় দেখা করব। বেশ, তবে আগের দিন যে বলছিলে কে নাকি বাড়িতে এসেছিল, তা পাহারার ব্যবস্থা করলে ভালো হতো না? তার প্রয়োজন নেই, ওদের কিচ্ছু হবে না। আপনি ওকে ছেড়ে থানায় অপেক্ষা করুন। বলেই সে আমাকে পাশেই ডেকে নিয়ে গেল। তারপর বলল, অজিত, মন দিয়ে শোনো, তোমায় একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, তবে সেটায় যথেষ্ট ঝুঁকি রয়েছে কিন্তু আমার বিশ্বাস তুমি পারবে। কি পারবে তো? নিশ্চয়, বলো। ব্যোমকেশের সাথে কথা মিটে গেলে দাসবাবু আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে যান। সত্যবতী ওদিকে কি হলো জানতে চাইলে আমি ব্যোমকেশের বলা কথাগুলোই তাকে বলি। সেও ব্যাপারটা বোঝে। আমরা নিজেদের মতো বিশ্রাম নিয়ে দুপুরের খাওয়াটা সময় মতো সেরে ফেলি। তারপর একসাথে যেন কোনো এক বিশেষ মুহূর্তের জন্য অপেক্ষারত হয়ে বসে থাকি। হঠাৎই মাথাটা ঝিমঝিম করতে থাকে। বাতাসে যেন কিসের একটা মিষ্টি গন্ধ। এটা এটা কোথা থেকে আসছে? বৌঠানের মুখভঙ্গি দেখে বুঝলাম সেও একই গন্ধ পাচ্ছে। মাথাটা ক্রমে ধরে আসতে থাকে। চোখ খুলে থাকাটাও যেন কষ্টকর ব্যাপার মনে হয়। কিছু বুঝে ওঠার আগেই জ্ঞান হারালাম। যখন তন্দ্রা ভাব খানিকটা কাটল, তখন চারপাশে চোখ বুলিয়ে ঠাউর করার চেষ্টা করলাম আছেটা কোথায়। মাথাটা হালকা করে উপরের দিকে তুলতে গিয়ে ঘুরে গেল। সেটা এখনো ধরে রয়েছে। হাত দিয়ে মাথাটা ধরার চেষ্টা করতে গিয়ে বুঝলাম হাত দুটো চেয়ারের পিছনে একসাথে করে বাঁধা রয়েছে। চোখটা খানিকটা সয়ে যেতে পাশে তাকিয়ে দেখি বৌঠানেরও একই অবস্থা। হঠাৎই একটা জোর আলোতে চোখটা ধাঁধিয়ে গেল। ঘরের মধ্যে প্রবেশ করলেন রাইমা দেবী। আমিও এবার চারপাশটা ভালো করে দেখে বুঝলাম ঘরের দুদিকে দুটো দরজা রয়েছে। কোনো জানলা বা ভেন্টিলেটর নেই, পুরোটাই কংক্রিটের। রাইমা দেবীর পিছনে ঢুকলেন অফিসার মিঠুন তালুকদার। রাইমা দেবী ডাক দিলেন, কি ব্যোমকেশ বাবু, আসুন। ওভাবে আড়ালে দাঁড়িয়ে থাকলে চলে? বিষণ্ণ মুখে হাত পিছমোড়া করে বাঁধা অবস্থায় ঘরের মধ্যে প্রবেশ করল ব্যোমকেশ। কিন্তু অবাক তো তখন হলাম যখন তার পিছনে পিছনে হাতে বন্দুক নিয়ে ঘরে ঢুকল অনির্বাণ সেন। তিনি এসেই বললেন, আজব মানুষ বটে আপনি। এত সাধ্য সাধনা করে চেষ্টা করলাম মানানোর, কিছুতেই মানলেন না। দেখছেন তো আপনাদের জেদের পরিণতি কি? হ্যাঁ হ্যাঁ বলে আমাদের দিকে ইঙ্গিত করল। ব্যোমকেশ চুপ করে দাঁড়িয়ে রইল। ওই তো তদন্তের প্রথম দিনই একটুর জন্য গাড়ি চাপা পড়তে পড়তে বাঁচলেন। আপনার বাড়িতে লোক নিজে গিয়ে সাবধান করে এলো। তারপর 3-3টে জল জ্যান্ত মানুষ মারা গেল। আপনি তাও এক গুমিটা ত্যাগ করলেন না। নিন, এবার বুঝুন। বলেই আমার পায়ের পাশে বন্দুক তাক করে গুলি চালালেন। গুলিটা ইচ্ছাকৃত আমার সামনের মেঝেতে করা হলো। ব্যোমকেশ উত্তেজিত হয়ে তাকে ধাক্কা মারতে গেলে সে বন্দুকের হাতল দিয়ে সজোরে তার মাথায় মারল। এই তোদের আমি শেষ থেকে ছাড়বো শয়তান।
সঙ্গে সঙ্গে রক্তপাত ঘটল, আর সে হাঁটুর উপর ভর দিয়ে মাথা ঝুঁকিয়ে বসে পড়ল। অনির্বাণবাবু বলে চললেন, আরে যার জন্য এত কিছু সেটাও তো দেখুন একবার। হ্যাঁ, দাঁড়ান নিয়ে আসি। বলেই তিনি ঘরের অপর দিকে দরজাটা খুলে ভিতর থেকে একটা ছোট্ট কাচের শৌখিন বাক্স নিয়ে এলেন। তারপর সেটা খুলতে আমরা সকলেই এক পলক তাকালাম। সত্যি এর জন্যই এত কিছু? তবে হবে নাই বা কেন? এই সেই সহস্র বছরের পুরনো রাজা হর্ষবর্ধনের হিরে। তার ঔজ্জ্বল্য, তার আভা, তার আকার, তার নীল রং দেখলেই বোঝা যায় যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। তিনি বলে চললেন, আচ্ছা ব্যোমকেশবাবু, ওই আপনি সেদিনকার জিজ্ঞাসা করছিলেন না যে এমন একটা মূল্যবান সম্পদ হঠাৎ করে আমি বেচতে গেলাম কেন? হ্যাঁ, আসলে তখন আমার এককালীন অনেকগুলো টাকার দরকার ছিল। তবে আমি নিশ্চিত ছিলাম যে আমার জিনিস আমি ঠিক ফিরিয়ে আনতে পারবো। যতই হোক, এমন একটা মূল্যবান সম্পদ যার তার সাথে তো মানাবে না। জানেন তো ব্যোমকেশবাবু, আমার সমস্ত কর্মচারীরা, আমার কনফেডারেট ব্লকের প্রতিটা সদস্য আমাকে ভগবান রূপে জ্ঞান করে, ঈশ্বরের ন্যায় পুজো করে ওরা। হ্যাঁ ব্যোমকেশবাবু। আচ্ছা ব্যোমকেশবাবু, আপনার মনে হয় না যে এই সকল ঐশ্বর্য আর সমৃদ্ধির অধিকারী হওয়ার যোগ্যতা শুধু আমার আছে? শুধু আমার? হ্যাঁ, আপনাদের মতো কীট পতঙ্গের ন্যায় মানুষদের আমার সামনে মাথা নত করে থাকা উচিত। এই কথাটার পর ব্যোমকেশের কাছ থেকে এমন উত্তর হয়তো তিনি আশা করেননি। আমাকে ধরার ব্যর্থ চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। যা গেছে তার মায়া ত্যাগ করাই শ্রেয়। এটাই লিখেছিলেন না চিঠিতে আপনি? জানেন তো, আমি সেদিনই মনে মনে শপথ নিয়েছিলাম, আপনি যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, আপনাকে টেনে আমি ঠিকই বার করব। আর আজই সেই দিন। এই কথাটার পর রাইমা দেবী, মিঠুনবাবু আর অনির্বাণবাবু বিস্ময়ে একে অপরের মুখ চাওয়াচাবি করতে লাগলেন। তারপর বললেন, কি সব প্রলাপ করছেন? দেখো অনির্বাণ, তোমাকে আমি বলেছিলাম ওর সাথে সমঝোতা মানে বোকামি। ওকে বাঁচিয়ে রাখা উচিত না, ওকে শেষ করে দাও। তখন তো আমার কথা শুনতে কারোর ভালো লাগেনি, এখন বোঝো? অনির্বাণবাবু বললেন, আমাকে কি করতে হবে তুমি শেখাতে এসো না। তবে হ্যাঁ, প্রস্তাবটা মন্দ নয়। যেহেতু আপনি হাল ছাড়বার পাত্র নন, যেহেতু আপনাকে সরিয়ে দেওয়াটাই বোধহয় শ্রেয়। কি বলেন? বলেই তিনি ব্যোমকেশের দিকে বন্দুক তাক করলেন। সাথে সাথেই বাইরে ভীষণ শোরগোল শোনা গেল, সাথে ক্রমাগত গোলাগুলির শব্দ। ঘরে উপস্থিত সকলের মনোযোগী তখন সেদিকে ঘুরে যায়, আর ব্যোমকেশ সাথে সাথেই মাথা তুলে আমায় ইশারায় সম্মতি দেয়। অনির্বাণবাবু তখন আমার দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে, আমার পা খোলা ছিল, আমি তার হাঁটুর একটু ওপরের দিকে সজোরে একটা লাঠি কষাই। বিগত কিছু মাস ধরেই ব্যোমকেশ আমাকে সব শেখাচ্ছে। আমি জানতাম ঠিক কোন জায়গায় মারলে মানুষ কিছু সময়ের জন্য ভারসাম্যহীন হয়ে পড়ে। অনির্বাণবাবুর সাথেও তাই হলো। ব্যোমকেশ ছুটে গিয়ে হাত দুটো বাঁধা অবস্থাতে কোনো রকমে পিছনে ঘুরে দরজার ছিটকানিটা খুলে দেয়। মিঠুনবাবু বন্দুক বের করেও চালাতে সক্ষম হন না। তার আগেই বাইরে থেকে পুলিশের একটি লোকের গুলিতে তার বন্দুক ছিটকে পড়ে। অনির্বাণবাবু যতক্ষণ নিজেকে সামলে উঠলেন, পুলিশেরা লোকেরা ততক্ষণে সারা ঘরে ছড়িয়ে গেছে। বাধ্য হয়ে তাদের তিনজনকেই আত্মসমর্পণ করতে হলো। অনির্বাণবাবু বিলাপ করে উঠলেন, এটা কি করে সম্ভব? আশ্রমের নিচে তো বছরের পর বছর আমি এইভাবেই কতজনকে শেষ করেছি, কেউ টের পায়নি। তাহলে এখন কি করে? আপনারা নিজেদের পতন নিজেরাই ডেকে এনেছেন। পরপর তিনটে খুন। কি ভেবেছিলেন পার পেয়ে যাবেন? রাইমা দেবী, আপনার কিছু ছবি আমি অভিজিৎবাবুর বাড়িতে পাই, যাতে আপনি এমন কিছু ব্যক্তিদের সঙ্গে রয়েছেন যারা কনফেডারেট ব্লকের সদস্য হিসেবে শনাক্ত হয়েছিলেন আজ থেকে প্রায় 5 বছর আগে। অভিজিৎবাবুর ব্যাপারে খোঁজ নিয়ে জানলাম ওনার জুয়ার নেশা ছিল, কাজ তো ছিল না ওনার কাছে। নিশ্চয়ই দিনরাত টাকা চেয়ে আপনাকে বিব্রত করে তুলেছিলেন, তাই না?
আর হয়তো আপনি কিছু বোঝাতে গেলে বা বারণ করলে আপনার গোপন পরিচয়, ফেলে আসা অতীতটা সবার সামনে আনার ভয় দেখাতেন। আপনার সদ্য রাজনৈতিক কর্মজীবনের জন্য তো ওটি একদমই আদর্শ ছিল না, তাই না? আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু ও সেই ভালোবাসার কদর কখনো বোঝেনি। কথায় কথায় হেনস্থা করতো, ব্ল্যাকমেল করতো। ওসবের তো কোনোই দরকার ছিল না, আমি তো আমার সবটাই দিয়েছিলাম ওকে, কিন্তু মানুষটা শুধরালো না। সেই জন্যই কুপিয়ে খুন। বাহ, অসাধারণ। আপনি আমার জায়গায় থাকলে বুঝতেন আমি কতটা সহ্য করেছি। আপনার কোনো ধারণাই নেই এ ব্যাপারে। কষ্ট আমারও কিছু কম হয়নি। আর উদ্দীপ্ত, ঐশী, ওদেরকেও মারতেও কি আপনার এই মেকি কষ্টটা হয়েছিল? আমি আপনার বাড়ির আশেপাশের লোকজনদের কাছ থেকে খোঁজ নিয়ে জেনেছি গত পরশু উদ্দীপ্ত আপনার বাড়ি এসেছিল। আপনার পোর্ট্রেটের শখ, আর ছেলেটি অসাধারণ আঁকত, কিন্তু কেউ কেউ তাকে খানিকক্ষণই হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতেও দেখে। আসলে সে এমন কিছু জেনে গিয়েছিল আপনার বাড়িতে এসে, যেটা তার জানার কথা ছিল না। বাধ্যতামূলক আপনি তাকেও মারিয়ে দেন। আর সেই সময়ই আমাকে ঘরে লোক পাঠিয়ে আমাকেও মেরে ফেলার চেষ্টা করেন, আর ওরে আমাকেও কথা বলার জন্য ডেকে নেন, যাতে আমি দুদিকের কোথাওই না উপস্থিত থাকতে পারি। বুদ্ধির তারিফ করতে হয় আপনার। তবে উদ্দীপ্ত একা থাকলেও তার সাথে ঐশীর যোগসূত্র ছিল, আর তার ফলস্বরূপ তারও ওই পরিণতি হয়। এই মিঠুনবাবু। ঘরমাক্ত মুখে মিঠুনবাবু এদিক ওদিক তাকাতে থাকলেন। পুলিশের কাজ সাধারণ মানুষের সুরক্ষা, নিরাপত্তার খেয়াল রাখা, কিন্তু আপনি সেদিন সন্ধেবেলা ঐশী আমার বাড়িতে টেলিফোন করে, যখন আমাকে পায় না তখন থানায় আসে উদ্দীপ্তর ব্যাপারে বলার জন্য। দাসবাবু তখন ছিলেন না। আপনি তাকে নিজের কেবিনে ডেকে তার থেকে সব কিছু শোনেন। যে বেচারি ভাবে যে পুলিশের কাছে যে সত্যিটা জানাচ্ছে নিশ্চয়ই কোনো সুরাহা পাবে, কিন্তু আপনি তারপর রাইমা দেবীর বাড়িতে গিয়ে ঘটনাটা তাকে বলেন। যেদিন ওনার বাড়ি থেকে বেরোনোর পথে যদি আমি জানতাম, তবে মেয়েটা হয়তো বেঁচে থাকতো। কিন্তু বাড়িতে ফিরে যখন সব শুনি, তখনই আমি অনুমান করি যে ওর বিপদ হতে পারে, কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যায়। আপনার মতো সমাজের রক্ষক যখন মনুষ্যত্ব বলে পশুর ন্যায় আচরণ করে, তখন তার জন্য সব রকম শাস্তি কম। ছি ছি মিঠুন বাবু, আপনি এমন অমানুষ আমি একেবারেই জানতাম না। ব্যোমকেশ বলে চলল, আজ দুপুরে আমি যখন অজিতকে বলি, কি পারবে তো? নিশ্চয়ই, বলো। আমি রাইমা দেবীর সাথে দেখা করতে যাব। তাকে সামনে থেকে একরকম ভয় দেখাবো যে আমি জানি সত্যিটা কি, কিন্তু ওনাদের পুরো সংগঠনটা গোড়া থেকে উপড়ে ফেলতে আর সামান্য সময় লাগবে। সেটা মিটিয়ে আমি আবার দেখা করতে আসব। এটা বললে আমি নিশ্চিত ওনার পায়ের তলার মাটি সরে যাবে। পঠকারিতার বশে কোনো একটা ভুল সিদ্ধান্ত নেবেন, আর সেটাই হবে আমাদের সুযোগ। বৌঠানের খেয়াল রাখবে। আমি তোমাদের কিছু হতে দেব না, যাই হয়ে যাক, ঠিক আছে? ঠিক আছে ব্যোমকেশ। এরপর আমার পরিকল্পনা প্রকৃত অর্থেই কাজ করে যায়। একা কি করবেন বুঝে উঠতে না পেরে রাইমা দেবী দেখা করতে যান অনির্বাণ বাবুর সাথে। সেটা আমি জানতে পারি তার কারণ আগে থেকেই দাসবাবুকে আমি কিছু বিশেষ ব্যক্তিদের ওপর নজর রাখতে বলে দিয়েছিলাম। আর যখনই আপনার মতো একজন রাজনৈতিক দলনেত্রী, ব্যবসায়ী আর কনফেডারেট ব্লকের সাথে যুক্ত থাকা একজন মহিলা সাহায্যের জন্য যখন আমাদের মহান সর্বত্যাগী অনির্বাণ বাবুর কাছে যায়, তখন আর আমার হিসাবটা মেলাতে বেশি সময় লাগে না। তারপর মিঠুন বাবুর সাথে জোট বেঁধে অনি আর দিকে ওনারা কিডন্যাপ করা। তবে ওনারা এও জানতেন যে যদি অজিতের বা সত্যবতীর কিছু হয়, তবে আমি এর শেষ দেখে ছাড়ব। তাই ওদের সুরক্ষার পরিবর্তে আমি কেসটা থেকে পুরোপুরি পিছিয়ে যাব, এমন একটা সমঝোতা ওনাদের জন্য ভীষণ কার্যকরী হতে পারত। আর সেটা বুঝেই আমি অনির্বাণ বাবুর কাছে এসে ওদের জন্য প্রাণ ভিক্ষা চাই। ওনার অহংকারে সম্পূর্ণ পুষ্টি যোগাই। উনি জয়ের গর্বে এতটাই অন্ধ হয়ে যান যে একের পর এক ভুল করতেই থাকেন। বাকিটা আমাদের সকলের সামনে। এসব শুনে অনির্বাণবাবু ক্ষিপ্র বাঘের ন্যায় ওনাকে ধরে থাকা পুলিশ অফিসারের হাত ছাড়িয়ে তার বন্দুকটি আমার দিকে তাক করে গুলি চালান। ব্যোমকেশ ততক্ষণে আমার সামনে ঝাঁপিয়ে পড়েছে। তার কাঁধে গুলি লেগে সমগ্র জায়গার রক্ত ভেসে যেতে থাকে। পুলিশের বাকি লোকজনরা অনির্বাণবাবুকে ততক্ষণে আয়ত্তে এনে ফেলেছে। একটি জিপ আমাদের নিয়ে সোজা হাসপাতালে পৌঁছায়।
ঘটনাটির পর থেকে 3 দিন কেটে গেছে। ব্যোমকেশ এখন অনেকটাই সুস্থ, যদিও তার হাতটা তার বাঁ কাঁধের সাথে বেঁধে ব্যান্ডেজ করা আছে। সেটার উপর কোনোভাবে চাপ দেওয়া যাবে না। অনিন্দ্যবাবু হাসপাতালের সমস্ত বিল মিটিয়েছে, সাথে একটা মোটা অঙ্কের পারিশ্রমিক ব্যোমকেশকে দিয়েছেন তার সাথের হিরেটি ফিরিয়ে দেওয়ার জন্য। যদিও উনি নতুন একটা উইল তৈরি করেছেন, যেখানে বলা আছে ওনার মৃত্যুর পর হিরেটির অধিকারী হবে ভারত সরকার এবং এটি স্থান পাবে মিউজিয়ামে। ওনার বক্তব্য, এই হীরের অভিশাপে আরও মৃত্যু ঘটুক সেটা উনি চান। কনফেডারেট ব্লকের আরও অনেক তথ্য পাওয়া গেছে। সম্প্রতি এই কদিনের মধ্যেই আরও 2 জন গ্রেপ্তারও হয়েছে। যেটা সরকারের পক্ষে 5 বছর আগে করা সম্ভব হয়নি, সেটা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ব্যোমকেশ করে দেখিয়েছে। সেই জন্যই সরকার থেকে তাকে সম্মানীয় পুরস্কার দেওয়ারও আয়োজন হয়েছে। দাসবাবুরও প্রমোশন হয়েছে। ব্যোমকেশের বক্তব্য, উভয়কে সাহায্য করার এতটা এটাই লাভ। সে বলল, না, এবার একটা লম্বা ছুটির প্রয়োজন। এ শহরের হাওয়া বাতাসও এখন যেন বিস্বাদ লাগছে। দূরে কোথা থেকে একটু হাওয়া বদল করে আসি, কি বলো? পরিকল্পনাটা কিন্তু মোটেও মন্দ নয়। আমি তো রাজি। বোটান, তুমি রাজি তো? এটা কিন্তু সুবর্ণ সুযোগ, এটা হাতছাড়া করো না। হ্যাঁ, তোমাদের একা পাঠিয়ে তো কোনোই ভরসা নেই, আমাকে তো যেতেই হবে। সেখানেও গিয়ে দেখবো হয়তো কোনো কেস জুটিয়ে বসে আছো। সত্যি তোমরা পারো বটে। বেশ, কয়েকদিনের মধ্যেই তাহলে বেরিয়ে পড়া যাবে। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প। আজকের মতো আমাদের গল্প এখানেই শেষ হলো। গল্পটা শুনে কেমন লাগলো এবং এইরকম গল্প আরো শুনতে হলে কমেন্ট করতে ভুলবেন না। এর ফলে আমরা আরো তাড়াতাড়ি এরকম অনেক গল্প আনবো, কথা দিচ্ছি। গল্পটা আশা করি খুব ভালো লেগেছে। আর খুব বেশি ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। না, জোরাজুরি নেই, যদি ভালো লাগে তবেই। তাহলে সবাই খুব ভালো থাকবেন আর অনেক ভালোবাসা নেবেন। নমস্কার।